the another exciting episode of Unzip, Reboot and Leave podcast, URL podcast. আজকে আমাদের পডকাস্ট বাংলাতে। আজকে আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং প্রাক্তন ডিন কলা ও বাণিজ্য বিভাগ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর চন্দ্রিকা বসু মজুমদার। কেমন আছো? নমস্কার। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কিরকম লাগছে আমাদের মেলবোর্ন? মেলবোর্ন তো অসাধারণ লাগছে, ঘুরে ঘুরে সব মানে কাল যেমন গেলাম ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া মার্কেট, তারপরে সোরেন সিটি, সব কিছুই খুবই ভালো লাগছে আর কি। আর বিশেষ করে আমাদের ওখানে আমাদের যে বসত বাড়িগুলি আছে রেসিডেন্সিয়াল এরিয়া, আর এখানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। কারণ এত হাইলি এনভায়রনমেন্ট ফ্রি মানে ফ্রেন্ডলি মানে ভাবা যায় না। দারুণ। আচ্ছা, তো আজকে তোমার মেনলি পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এই জায়গাটা নিয়েই আমরা কথা বলবো। এবং তার মধ্যে যেটা প্রচণ্ডভাবে সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে ইন্ডিয়া তার 75th কনস্টিটিউশন ডে এই সারা বছরটা পালন করবে। কারণ 1947-এ স্বাধীনতা, তারপরে 2-3 বছর লেগেছে জিনিসটা হতে, সংবিধান হতে, এবং 1949 সালের 26শে নভেম্বর আমাদের এখন যে সংবিধানটা রয়েছে এটা গৃহীত হয়েছিল। আর 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকরী হয়েছে, লাগু হয়েছে বলতে পারো। তো সেই হিসেবে আমাদের 75তম সংবিধান দিবস এই বছর থেকে আমরা পালন করছি ইন্ডিয়াতে। আর ঠিক 3 বছর আগে আমাদের স্বাধীনতার অমৃত মহোৎসব, যেটা 75th ইয়ার্স কমপ্লিট করেছে, ওইটা হয়েছিল। ওকে, হ্যাঁ। তো আমাদের প্রশ্নগুলো মোটামুটি ওই জায়গাটাতে ঘিরেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট তাহলে প্রশ্নে যাই যে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্সেস গুলো সম্বন্ধে যদি একটু প্রথমে বলো। হ্যাঁ, সেটা সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে বলবো যে সোর্সগুলির মধ্যে প্রথম সোর্স হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওইটা হচ্ছে সবচেয়ে মূল সোর্স। ওইটার থেকেই কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনসগুলি, লেজিসলেটিভ প্রভিশনগুলি এসছে। আর তাছাড়া যেটা রয়েছে, যেমন গ্রেট ব্রিটেন হয়তো আনরিটেন কনস্টিটিউশন, কিন্তু গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রিভিলেজেস অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, এই বিষয়গুলি আমরা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি। বিশেষ করে পার্লামেন্টারি সোসাইটির যে আইডিয়াটা, সংসদীয় গণতন্ত্র, এই সংসদীয় গণতন্ত্রের ধারণাটা গ্রেট ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন ফ্রেমড হয়, এটা আমাদের আদর্শ হিসেবে ছিল সংসদীয় গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা যেটা নিয়েছি মূলত সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন অফ ইন্ডিয়া। এই যে তাছাড়া জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় যে সমীক্ষা, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এই সমস্ত আইডিয়াগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে যেটা একটা ভালো জিনিস, সেটা আমি মনে করি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নির্দেশমূলক রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। এটা আর্টিকেল 36 থেকে একদম 51 অবধি। এই নির্দেশমূলক নীতিগুলির একটা বিশেষত্ব হচ্ছে, হয়তো মৌলিক অধিকার যেমন কোর্টের দ্বারা বলবৎযোগ্য, মানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আমরা কোর্টে যেতে পারি। নির্দেশমূলক নীতিগুলি ক্ষুণ্ণ হলে আমরা কোর্টে যেতে পারি না। নির্দেশমূলক নীতিগুলি মূলত জারি করা হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল আগামী দিনে যখন ভারতবর্ষ একটা মানে ওয়েলফেয়ার স্টেট হিসেবে, জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এই জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশগুলি লিপিবদ্ধ করা হয়েছে, ওইটাই হচ্ছে নির্দেশমূলক নীতির চ্যাপ্টার। তবে এখানে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টের মাধ্যমে এটা পরিষ্কার করেছে যে
মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি পাশাপাশি চলাই বাঞ্ছনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে মৌলিক অধিকারের চেয়েও নির্দেশমূলক নীতি লাগু করা বেশি জরুরি, সেটা মূলত জনকল্যাণার্থে। আচ্ছা, বাপরে, মানে অনেকগুলো দেশ থেকে অনেকগুলি ইন্সপায়ার্ড হয়ে জিনিসটা আরও তৈরি রয়েছে হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটি, যেটা মৌলিক কর্তব্য, এটা অরিজিনাল সংবিধানে ছিল না। আমরা 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1976 তখন আমরা এই 10টা, এখন 11টা হয়েছে মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্যগুলি ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক কর্তব্য, এটা সন্নিবিষ্ট হয়েছে এবং সোর্স হচ্ছে আর্স্টওয়াইল সোভিয়েত ইউনিয়নের সংবিধান এবং কানাডিয়ান সংবিধান থেকে কিন্তু আমরা ফেডারেলিজমের আইডিয়া নিয়েছি। মানে ফেডারেলিজম উইথ এ স্ট্রং ইউনিটারি গভর্নমেন্ট, একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি আইডিয়াল হিসেবে ফেডারেলিজম থাকবে যুক্তরাষ্ট্র। তো এখন প্রসঙ্গত আমি একটু যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য, হ্যাঁ বলো, একটু শুনি। যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে একটা লিখিত সংবিধান থাকবে। যে লিখিত সংবিধান, দু ধরনের সরকার থাকবে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। এই কেন্দ্রীয় সরকার কি কি ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে, তার ক্ষমতার উৎসগুলি কি, এগুলি সব কিন্তু সংবিধানে লিখিত আছে। আবার রাজ্য সরকারের ক্ষমতা কি থাকবে, রাজ্য সরকারের কি কি ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে, এগুলি আমাদের আছে। একটা আছে ইউনিয়ন লিস্ট, একটা আছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। যে কনকারেন্ট লিস্ট হচ্ছে দুটো সরকারই এটার উপর আইন প্রণয়ন করতে পারবে। তো আমাদের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় যে প্রকৃতি, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, আর্গুমেন্ট রয়েছে, কিন্তু মোটামুটিভাবে আমরা কেসি হোয়ারের কথায় আমরা বলতে পারি যে আমরা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় সরকার, যেখানে ডিভিশন অফ পাওয়ার্স আছে, যেখানে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন আছে এবং সর্বোপরি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে। এটা এই বৈশিষ্ট্যগুলি, রিটেন কনস্টিটিউশন, এগুলি হচ্ছে এই চার পাঁচটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একদম মৌলিক বৈশিষ্ট্য। এটা আমাদের এখানে মেনটেন হয়েছে এবং এই আইডিয়াটা আমরা মূলত কানাডা সংবিধানের কাছ থেকে পেয়েছি। রাইট, আচ্ছা, ওকে, বাপরে, ওকে। আচ্ছা, এবারে ধরো ওখান থেকে এই নতুন কনস্টিটিউশন বা রিভাইজড কনস্টিটিউশন, সেইটার জন্য বোধহয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা হয়েছে। এই ব্যাপারটা কি একটু বলো। এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে প্রথম যখন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ চলে, আমি একদম গোড়ায় একটু খুব সংক্ষেপে বলতে চাইছি যে স্বাধীনতা যুদ্ধ চলে, তখন যে যুদ্ধ, মানে স্বাধীনতা যুদ্ধের মূল কাণ্ডারি যে কংগ্রেস দল বারবার একই ডিমান্ড করছিল যে আমাদের যখন স্বাধীন ভারতবর্ষ হবে, তার যে ক্ষমতা কিভাবে আমরা ব্যবহার করব, আমাদের রাষ্ট্রীয় স্ট্রাকচার কী হবে। একটা দেশের সংবিধান সে দেশের রাষ্ট্রীয় যে কাঠামো সেটাকে নির্ধারণ করে এবং কংগ্রেস দলের দাবি ছিল বারবার যে এই রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে সেটা আমরা ঠিক করব, মানে ভারতবাসী ঠিক করবে। প্রথম দাবি তুলেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী 1922 সালে। উনি মানে তখন উনি দাবি জানিয়েছিলেন যে ভারতের সংবিধান নির্মাতা হবে ভারতবর্ষের জনগণ। তারপর অনেক কংগ্রেসের লিডারশিপ, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, সবারই একই দাবি ছিল যে ভারতবর্ষের সংবিধান যাতে ভারতের জনগণ নিজেরা ঠিক করবে। তো ক্যাবিনেট মিশন গঠনের পরে প্রথমত কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট রাজি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই সময়টায় ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী আমাদের সংবিধান সভা, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা গঠিত হয় এবং এই সংবিধান সভা গঠিত হওয়ার পরে যে কমিটি এই সংবিধান ড্রাফট রচনার ক্ষেত্রে অংশগ্রহণ করে, তখন ডক্টর বি.আর. আম্বেদকর এটার চেয়ারম্যান হয়েছিলেন এবং সুদীর্ঘ, এটা পৃথিবীর অন্য কোনো সংবিধান রচনায় এতটা সময় লেগেছিল কিনা আমাদের জানা নেই। প্রায় 3 বছর, মানে অনেকগুলি অধিবেশনের পরে এই ড্রাফট তৈরি হয়। 24শে নভেম্বর সেই ড্রাফট তৈরির কাজ শেষ হয়। 26শে নভেম্বর আমাদের এই সংবিধান আমরা
গ্রহণ করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের প্রিয়াম্বল। হ্যাঁ, আমার পরেরটাই আমি জিজ্ঞেস করব, প্রিয়াম্বল এই ব্যাপারটা এবং ওখানে বোধহয় তোমার এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই একটা যে এটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এই প্রিয়াম্বল আসলে প্রিয়াম্বল হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন, ভূমিকা। একটা কনস্টিটিউশন কী হবে তার ভূমিকা, তার সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু আমরা প্রিয়াম্বলের মধ্যে পাই। এবং ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলের জন্য, প্রস্তাবনার জন্য আমরা ভারতবাসী হিসাবে আমাদের গর্ব করার যথেষ্ট কারণ আছে। আর্নেস্ট বার্কার একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানী, এটাকে আইডেন্টিফাই করেছিলেন যে ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বল এটা এত এনরিচড আর এত অর্থবহ যে এটা সব দেশের সংবিধানে এটা গ্রহণযোগ্য। প্রিয়াম্বলটা খুব সুন্দরভাবে আমাদের সংবিধানের সমস্ত রূপরেখা এই কয়েকটা লাইনের মধ্যে বিধৃত করেছে। আমরা যখন ক্লাসে পড়াতে যাই ভারতবর্ষের সংবিধান, আমরা স্টুডেন্টদের বলি যে প্রিয়াম্বলটা অ্যাটলিস্ট তোমরা মনে রাখবে, যে প্রিয়াম্বল কী কথাগুলি, কী শব্দগুলি। কারণ আমাদের দেশ যে ডেমোক্রেটিক রিপাবলিক হবে, এই প্রত্যেকটা ওয়ার্ড সচেতনভাবে এই প্রিয়াম্বলে পুট আপ করা হয়েছে। কারণ ভারতবর্ষের সংবিধান ভারতবাসীর গর্ব, ভারতবাসীর গর্ব। এবং এই যে আমাদের যারা এমপি হন বা এমএলএ হন, তারা কিন্তু যখন তাদের দায়িত্বভার গ্রহণ করেন, এই সংবিধান ছুঁয়ে তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেন। এই কারণেই বলা হয়েছে যে আমাদের সংবিধানের সোর্স বা উৎস, ক্ষমতার উৎস জনগণ। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোললি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, বলা হয়েছে টু sovereign socialist secular democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith, equality of status and of opportunity, and unity and integrity of nation. This 26th day of November 1949, খেয়াল করো এই শব্দটা, very important words. We the having solemnly resolved to constitute India into sovereign socialist এগুলি বললাম, hereby we adopt, enact and give to ourselves this constitution. আমরা ভারতের জনগণ আমাদের এই সংবিধানটা দিয়েছি। হ্যাঁ, এটার সোর্স হচ্ছে জনগণ। কারণ অনেক সময় প্রশ্ন ওঠে বা বিতর্ক ছিল যে গণপরিষদ, এই গণপরিষদের যে গঠন, এটা কি ইউনিভার্সাল ছিল? এটার অনেক বিস্তৃত ইতিহাস আছে। আমি এইটুকু বলতে চাই যে এই গণপরিষদ যখন গঠিত হয়, কংগ্রেসেরই মূলত সদস্যরা ছিল, কিন্তু তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সারা ভারতবর্ষের মধ্যে যারা ইলুমিনারিস আছেন, বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, ইরেসপেক্টিভ অফ পার্টি, তাদের যাতে এই সংবিধানে আনা হয়, এবং সেটা আনা হয়েছিল। বেশিরভাগই ছিলেন বিখ্যাত আইনবিদরা, যে কারণে আমাদের ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করব, তখন আমরা দেখব যে বিশিষ্ট আইনবিদরা ব্যাখ্যার যে স্কোপ রেখেছেন এই সংবিধান। এই কারণেই তো আমাদের সংবিধানের একদম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেংদিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এত বড় সংবিধান আর কোনো দেশ গ্রহণ করেনি। এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলি যখন আমরা দেখব, তখন আমরা এই বিষয়গুলি আলোচনা করব। ঠিক আছে, দারুণ দারুণ। আচ্ছা, তো এইবারে ধরো একটু একটু করে ভেতরে ঢুকি। তাতে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল 19(1)(a). এইটা নিয়ে একটু কিছু বলো। এটা যেমন ফ্রিডম অফ এক্সপ্রেশন আর্টিকেল 19, এটা এসছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 14 যেমন আইনগত অধিকার, 15ও স্বাধীনতার অধিকার, 19-এ যে আমাদের 6টা অধিকারের কথা বলা আছে, তার মধ্যে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে অন্যতম। তো এই ফ্রিডম অফ স্পিচ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান অধিকার বলে আমরা মনে করি। কারণ যদি বলার স্বাধীনতা না থাকে,
তারপরে এই 19 আর্টিকেলের মধ্যেই কোথাও বসবাস করার অধিকার, যে কোনো প্রফেশন নেওয়ার অধিকার, মতামত ব্যক্ত করার অধিকার, এই সমস্ত কিছু আর্টিকেল 19 আছে। এবং মজার কথা হচ্ছে এটা অবাধ নয়। অবাধ নয় এই কারণে যে এটার যে ব্যতিক্রম যেগুলি আছে সেখানে দেখবে যে বলা আছে যে ইনসাইটমেন্ট বা কিছু পাবলিক ইন্টারেস্টে এই আর্টিকেল 50 মানে 19-এর যে বলার স্বাধীনতা এটা রোধ করা যায়। এবং এমনও ঘটনা হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে সামান্য কারণে বা বিনা কারণে রাজনৈতিক গ্রাউন্ডে অনেক সময় দেখা গেছে যে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করেছিলাম 75 সালে জরুরি অবস্থার সময়। তো এই যে বাক স্বাধীনতা রুদ্ধ হলে আমাদের কি বিপদ হতে পারে বা আগামী দিনে কি হতে পারে, এটা রিসেন্টলি আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, উনি প্রাক্তন হয়ে গেছেন, মানে ইমিডিয়েট আগে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, ওনার একটা বক্তব্য ছিল যে রাইট টু ডিসেন্ট, এটাকে উনি তুলনা করেছেন যে প্রেশার কুকারের সেফটি বাল্বের মতো। সেফটি বাল্ব যদি বাস্ট করে মানে তাহলে যদি রাইট টু স্পিচ যদি না থাকে তাহলে আমাদের যে ডিসেন্ট মানে আমরা যে ভিন্নমত পোষণ করি এই স্বাধীনতা যদি না থাকে, অনেকটা সেফটি বাল্বের মতো। প্রেশার কুকারের সেফটি বাল্ব না থাকলে বাস্ট করবে করে আবার আমাদের যদি দমিয়ে রাখা হয়, রাইট টু ডিসেন্ট না থাকে, তাহলে যে রেভলিউশন বা বিপ্লব হতে পারে সেটা কখনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এই কারণে রাইট টু স্পিচকে একদম সেফটি ভালভের সঙ্গে তুলনা করেছেন উনি, আমাদের জাস্ট সদ্যপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর যেটা আমি বলতে চাই যে এই রাইট টু স্পিচ নিয়েই কিন্তু আমাদের সংবিধানের প্রথম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951-এ কিন্তু আমাদের প্রথম অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। এবং সেই অ্যামেন্ডমেন্টে এই রাইট টু স্পিচে যে স্পিচে লাগাম টানার জন্যই অ্যামেন্ডমেন্টটা হয়েছে, যে এমন কিছুভাবে চলবে না যেটাতে পুরো পাবলিক ডিসঅর্ডার হয়ে যায় আর কি। এবং আমরা লক্ষ্য করি যে আমরা যখন অ্যামেন্ডমেন্ট প্রসিডিউরে আসবো তখন আমরা দেখব যে ভারতবর্ষের সংবিধান যত বড় সংবিধান, আর মানে আমাদের প্রায় 200 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, এইটা যেমন ধরো অ্যামেন্ডমেন্ট ম্যাক্সিমাম 27 হয়তো ক্রস করেছে, আর আমাদের অলরেডি কিন্তু 120-150 ক্রস করে যাচ্ছে অ্যামেন্ডমেন্ট। বাপরে, আচ্ছা, ওকে। মানে তার মানে এক বছরের মধ্যেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এসেছে। এক বছরের মধ্যে এসেছে, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। স্পিচ নিয়ে, ওয়াও, ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে প্রথম অ্যামেন্ডমেন্টটা এলো। দারুণ, আচ্ছা। মানে এটাও একটা মানে মানে সাহসিকতার ব্যাপার যে মানে 3 বছর লাগিয়ে একটা কিছু আনা হলো, তারপরে এক বছরের মধ্যে আবার। হ্যাঁ, মানে আমাদের এটা ফ্লেক্সিবল, আমাদেরটা রিজিডিটি আর ফ্লেক্সিবলের সমন্বয় কেন বলা হয়েছে। কোনো অ্যামেন্ডমেন্ট যেমন সিম্পল মেজরিটি থাকলে হয়ে যায়, কোনো অ্যামেন্ডমেন্ট করতে গেলে হাফ অফ দ্য স্টেট লাগবে, কোনো অ্যামেন্ডমেন্ট করতে গেলে মানে 2/3 মেজরিটি লাগবে। বিশেষ করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে পার্লামেন্টের যত সদস্য সংখ্যা আছে তার 2/3 মেজরিটি থাকবে। যেমন এই যে 1 নেশন 1 ভোট যেটাতে আমরা আসবো, 1 ইলেকশন, সেখানে এখন যে মাত্র মানে লেভেলে আছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু এটার জন্য হাফ অফ দ্য স্টেটের মতামত লাগবে যদি এটা পাস করতে হয়। এটা মেজর চেঞ্জ, মেজর চেঞ্জ, যেহেতু এটা মেজর চেঞ্জ। রাইট, ওকে, আচ্ছা। তারপরে একটা উল্লেখযোগ্য হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এটাকে বলছে যে ল্যান্ডমার্ক পিস অফ ইন্ডিয়ান লেজিসলেশন। এটা নিয়ে একটু কিছু বলো। এটা 73rd অ্যামেন্ডমেন্ট তো মানে ঐতিহাসিক অ্যামেন্ডমেন্ট, কারণ দুটো অর্থে আমি বলবো। একটা যেমন 73rd অ্যামেন্ডমেন্টে আমাদের এতদিন কী ছিল, ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউশনালি রিকগনিশন পেয়েছিল এই দুটো গভর্নমেন্ট। এখন লোকাল সেলফ গভর্নিং যে ইনস্টিটিউশনগুলি আছে যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরাও এই 73rd অ্যামেন্ডমেন্ট এবং 74th অ্যামেন্ডমেন্টের ফলে ওরাও কনস্টিটিউশনালি
রিকগনাইজড। তার মানে আমাদের এই 73rd অ্যামেন্ডমেন্ট 92 তার আগে ভারতবর্ষে দুটো সেট অফ গভর্নমেন্ট ছিল, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট। আফটার 73rd 74th অ্যামেন্ডমেন্ট 3 সেটস অফ গভর্নমেন্ট কনস্টিটিউশনালি রিকগনাইজড। আমাদের পঞ্চায়েত এখন কনস্টিটিউশনালি রিকগনাইজড বডি, আমাদের মিউনিসিপ্যালিটি এখন কনস্টিটিউশনালি রিকগনাইজড বডি। নাও উই আর হ্যাভিং 3 সেটস অফ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট। আর 73rd অ্যামেন্ডমেন্টের যেটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই লোকাল সেলফ গভর্নিং ইনস্টিটিউশনগুলিতে 1/3 রিজার্ভেশন অফ উমেন এনশিওর করা হয়েছে। হ্যাঁ, এখন তো আমাদের মানে এখন না, সেই 94 থেকে আমাদের 94 থেকে আজ থেকে প্রায় 30 বছর আগের থেকে কিন্তু মানে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে এটা ইনশিওর করা হয়েছে যে 1/3 মেম্বার হবে মহিলারা, যেটা এইমাত্র মানে গত 2023-তে পার্লামেন্টে রিজার্ভেশন আইন যেটা করে অ্যামেন্ডমেন্ট, উমেন রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে ওইটা সম্পর্কে আমি বলবো যে আরও মানে অনেকগুলি ব্যাপার আছে এটাতে সেন্সাস রিপোর্টের ভিত্তিতে করা হবে। কিন্তু আমি 73rd বলি এখন, যে এটা একটা যুগান্তকারী অ্যামেন্ডমেন্ট, কারণ তার আগে মানে সিঙ্গেল পঞ্চায়েতি মেম্বার ও লেডি মেম্বার থাকতো না, কিন্তু এই 73rd অ্যামেন্ডমেন্টের পরে 33 হঠাৎ করে আমরা দেখলাম সব মায়েরা বোনেরা পঞ্চায়েতের মেম্বার হিসেবে দাঁড়াচ্ছে, যারা আগে আর ওই সময়টা কি হয়েছিল গ্রামে বিশেষ করে লিটারেসি রেট তো এত কম ছিল, টিপসই দিয়েই ওরা নমিনেশন পেপার সাবমিট করেছিল। কিন্তু পরে পরে এটার সুফল পাওয়া শুরু হয়েছে এবং দেখা গেছে যে তখন একটা বিভিন্ন স্টাডিতে দেখা গেল মেয়েরা যখন এই গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে আসতে শুরু করলো তখন এনরোলমেন্ট রেশিও, যে সন্তানদের এনরোলমেন্ট রেশিও অনেক বেশি বেড়ে গেল। কারণ মায়েরা কাজ করতে এসে মানে যেটা ফিল করলো ওরা, যে আমরা যেহেতু লেখাপড়া শিখতে পারিনি, কোনো সার্কুলার এলে বাইরের থেকে ইনস্ট্রাকশন এলে আরেকজনের সাহায্য নিয়ে আমাদের এটা শিখতে হয়, পড়তে হয়। এবং লিডারশিপের ক্ষেত্রেও দেখা গেছে যে বকলমে অন্যরা চালায়, কিন্তু এই যে গত 30 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে এখন ইভেন পিএইচডি হোল্ডার, এমফিল পাস করা মেয়েরা এই পঞ্চায়েতের মেম্বার, চেয়ারম্যান, তারপরে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, এটা সারা ভারতবর্ষে মানে 10 লক্ষ মহিলা এই পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হয়েছে। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের দিক থেকে তো আমরা অনেক পিছিয়ে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেখানে 50% অনেক এগিয়ে 50% রিপ্রেজেন্টেশন থাকে, ওই জায়গায় আমাদের 15% শুধু ছিল। এই রিসেন্ট ইলেকশানে 100-র মতো আমাদের এমপি আর রাজ্যসভা আর লোকসভা মিলিয়ে 102 জন রিপ্রেজেন্টেটিভ আছে আউট অফ 750, মানে রাজ্যসভায় 250 আর এদিকে 542 জন। তো আমাদের 73rd অ্যামেন্ডমেন্টের পরপরই কিন্তু এই যে 86-এ এসছিল এই বিলগুলি, মহিলা রিজার্ভেশন ইন স্টেট লেজিসলেচার অ্যান্ড পার্লামেন্ট, কিন্তু বিভিন্ন সময়ে 4-5 বারই প্রায় পাস হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে ওইগুলো মানে গভর্নমেন্ট ভেঙে গেছে, ওইটা চালু হয়নি। 2023-তে ইউনানিমাসলি এটা পাসড হলো, কিন্তু এখানে একটা প্রভিশন যেটা রয়েছে এটা আমাদের কিন্তু আরও অপেক্ষা করতে হবে প্রায় 10 বছর। কেন বলছে যে এই রিজার্ভেশন চালু হবে কখন, যে এবার যে সেন্সাস রিপোর্টটা পাবলিশড হবে অফিসিয়ালি, এই সেন্সাস রিপোর্ট পাবলিশ হওয়ার পরে ডিলিমিটেশন হবে, তারপরে এবং এটা চালু হবে অনলি ফর 15 ইয়ার্স মেয়েদের রিজার্ভেশন থাকবে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন ইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেজিসলেচার। তো এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু মরালি আমাদের ভারতবর্ষে এখন এটা মানে মরালি অনেকটা এগিয়েছি আমরা, কিন্তু আরো এগিয়েছি, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যামেন্ডমেন্ট বিল তো পাস হয়ে গেছে,
এবং এটা সবাই এটাতে সাপোর্ট করেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা একটু অপেক্ষা করতে হবে, বেশ অনেক বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা জিনিস হচ্ছে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই কনসেপ্টটা কি? ওয়ান নেশন ওয়ান ইলেকশন এখন যেমন হচ্ছে, যেমন এই যে গত 24-এ আমাদের পার্লামেন্টের ইলেকশন হলো, তারপরে সারা বছর ধরে এই স্টেটের ইলেকশন, আরেক স্টেটের ইলেকশন, এই বছরও তো 4টে ইলেকশন হলো 25-এ। তো ওয়ান নেশন ওয়ান ভোটের প্রপোজাল কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে পার্লামেন্টে। এটার উদ্দেশ্য হচ্ছে যে একসাথে লোকসভা, রাজ্যসভা এবং 100 দিনের মধ্যে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি ইলেকশন কমপ্লিট করতে হবে। তো এটা মূলত এখন এক্সিস্টিং গভর্নমেন্ট এটা প্রপোজাল দিয়েছে এবং পার্লামেন্টে প্লেস করছেন, কিন্তু এটার অনেকগুলি পজিটিভই দিক আছে। আর নেগেটিভের মধ্যে অপোজিশন পার্টি কয়েকটা ইস্যু রেজ করেছে, কিন্তু পজিটিভের মধ্যেই আমার মনে হয় স্ট্রংলি আমাদের এটা সাপোর্ট করা দরকার। কারণ আমি মূল কারণ 3টে বলছি। আর সবচেয়ে বড় কথা, এটা নতুন কথা নয়। আমাদের স্বাধীনোত্তর ভারতবর্ষে 1951-এর ইলেকশন থেকে 1951 থেকে 67 অবধি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ছিল। 67-এর পরে যেমন দু একটা স্টেটে ওই অকালে গভর্নমেন্ট ডিসমিস করে দেওয়া হয়েছে, তখন ওখানে ইলেকশন হয়েছে। এবং 70-তে ইন্দিরা গান্ধীর সময়ে এটাকে করা হলো যে যে স্টেটে গভর্নমেন্ট পড়ে যাবে আবার ইলেকশন হবে। এতে কিন্তু ওই ওই ইয়ের থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে আমরা সরে এলাম। এবং এতে কি হলো, 5 বছর পর পর সেন্ট্রাল গভর্নমেন্টে পার্লামেন্টে ইলেকশন হয়, কিন্তু তারপরে যখন স্টেটগুলির ইলেকশন বিভিন্ন সময়ে, বাই ইলেকশন, কেউ মারা গেলে, সদস্যদের মৃত্যু ঘটলেও তখন ইলেকশন, বা গভর্নমেন্ট পড়ে গেলে ইলেকশন। কিন্তু এটার যে পজিটিভ সাইড, যেমন এর মধ্যে স্ট্রং যেটা আপিলিং, সেটা হচ্ছে যেমন একটা নন প্রফিট অর্গানাইজেশন সার্ভে করে দেখিয়েছিল যে 2019-এর যে ইলেকশন 600 বিলিয়ন টাকা মানি সেখানে ইউজ হয়েছে শুধু ইলেকশন পারপাসে। তো 24-এ তো আরও বেশি হয়েছে। এই তারপর পরপর যখনই ইলেকশন হয় তখন কিন্তু টাকার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। একটা ইলেকশন যদি হয় সেখানে আমরা ইলেকশনের যে খরচ সেটা অনেকটা কমিয়ে আনতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্টেট মেশিনারিগুলি যেগুলি ইউজড হয় তখন এদের যে খরচ বা এদের যে ইনভলভমেন্ট, এই বাবদ সমস্ত কিছু কমে যাবে। আর থার্ড একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখনই ইলেকশন হয় ওই নির্দেশিকা মেনে তখন প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সব স্টপ থাকে। যে কোনো স্টেটে হয়তো ইলেকশন ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ারের পরে 2 মাস 3 মাস কোনো কাজ হবে না। এতে করে কিন্তু আমাদের অনেকটা সময়, অনেক দিন অপচয় হয়, যেখানে গভর্নমেন্ট কোনো কাজ করতে পারে না ইলেকশনের ডেট ডিক্লেয়ার করার জন্য। এই 3-4টে মেজর কারণ আছে যে কারণে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গভর্নমেন্ট তদবির করছে এখন। এবং এটা সবচেয়ে বড় কথা, আমরা তো এটা 1951 থেকে 67 অবধি আমরা এই পলিসি ছিল তখন। আর যারা এই অপোজ করছেন তাদের হচ্ছে কি, তাদের একটা মূল বক্তব্য হচ্ছে যে আমাদের ফেডারেল স্ট্রাকচার, স্টেটগুলির ইলেকশন আর ইউনিয়ন গভর্নমেন্ট ইলেকশন একসাথে হলে ইউনিয়ন গভর্নমেন্ট যারা এক্সিস্টিং থাকবেন তারা এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ফেডারেল যে আইডিয়াল, এটা কিছুটা জিওপার্ডাইজড হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ওনারা। রাইট, আচ্ছা, ওকে। এবারে একটা আরেকটা মেজর ইস্যু, সেটা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি। এইটা নিয়ে ডেফিনেটলি অনেক কাজ হচ্ছে, বা যেগুলো তুমি বললে, এইটা আরেকটু এক্সপ্লেন করো তো একটু। এটা আমি এই সম্পর্কে আমরা একটু হতাশই, কারণ স্বাধীনোত্তর ভারতবর্ষে মেয়েদের যে স্ট্যাটাস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, এই জেন্ডার ইকুয়ালিটির মধ্যে কি এখন এলজিবিটি কমিউনিটি ঢুকছে ইন্ডিয়াতে? কি কমিউনিটি? এলজিবিটি। হ্যাঁ, এগুলি নিয়ে নতুন কনসেপ্টে এদের 2023-তেই তো
এলজিবিটির যে রাইটটা সুপ্রিম কোর্ট রিকগনাইজ করেছে। হ্যাঁ, মানে তারাও তার মানে ইকুয়ালিটির আন্ডারে পড়ছে। ওকে, বলো। তো আমাদের প্রিয়াম্বলি আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্ট্যাটাস এবং ইকুয়াল অপরচুনিটি যাতে থাকবে ইরেসপেক্টিভ অফ জেন্ডার, রেজ, সেক্স। তো আমাদের যদি প্রথমে আমরা দেখি যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট মহিলাদের, এই ইকোনমিক এম্পাওয়ারমেন্টের এখনের যে সিচুয়েশান এটা একটু অ্যালার্মিং এই কারণে যে একটা সময় কিন্তু অন্তত 25% ছিল মেয়েদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, কিন্তু এই রিসেন্ট 1-2 বছর আগেও আমরা দেখছি যে এটা কমে গেছে। বিশেষ করে অর্গানাইজ সেক্টরে মেয়েদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা 22%, মানে কমে গেছে, অনেকটাই কমে গেছে। আর কোভিডের সময় মেয়েদের যে ইকোনমিক যে ইনভলভমেন্ট সেটা কমে গেছিলো। এবং এতে পাশাপাশি দেখা গেছে যে কোভিডের সময়ে মেয়েদের এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক এম্পাওয়ারমেন্টও কমেছে, আবার সোশ্যাল যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা অনেক বেড়ে গেছিলো কোভিডের সময়। এবং এটার রিপোর্ট আমাদের মানে ইন্ডিভিজুয়াল লেভেলে না, এটা ন্যাশনাল কমিশন ফর ওমেন তাদের এক রিপোর্টে এটা প্রকাশ করেছিল যে কোভিডের সময় মেয়েদের উপর ডোমেস্টিক ভায়োলেন্সটা বেড়েছিল। আর আমাদের সবচেয়ে বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে এনসিআরবি রিপোর্টগুলি। এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এই এনসিআরবি রিপোর্টগুলিতে এই জেন্ডার ভায়োলেন্স এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে নির্ভয়া কেসের পরে সারা পৃথিবীতে একটা আলোড়ন হয়েছিল ভারতবর্ষের এই নির্ভয়া কেসের পরে রেপ ল, তারপরে ওই যে অপ্রাপ্তবয়স্কদের, মাইনরদের পক্সো অ্যাক্ট সবগুলি কিন্তু পাস হয়েছে। কিন্তু তারপরেও যে সোশ্যাল যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, সেখানে আমরা দেখি যে ভায়োলেন্স, বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স, এটা প্রচণ্ড হারে বাড়ছে। এটার অনেকগুলি কারণ এবং পার্সপেক্টিভ আমরা সময় থাকলে আলোচনা করতে পারতাম, কিন্তু এটাকে প্রিভেন্ট করার জন্য 2005-এ আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট আইন পাস হয়েছে মেয়েদের জন্য। এমনিতে জেন্ডার ইকুয়ালিটি এস্টাবলিশ করার জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের যেমন 1961-এ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, তারপরে পিএনডিটি অ্যাক্ট মানে ভ্রূণ নির্ধারণ যাতে না হয়, কন্যা ভ্রূণ হত্যা করার জন্য, তারপরে সিডর কনভেনশন অন এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, একটা ইন্টারন্যাশনাল ল, যেটা প্রথম মেয়েদের জেন্ডার ইকুয়ালিটিকে প্রাধান্য দিয়ে যে লটা হয়েছিল, ওইটাকে সাপোর্ট করে সাপোর্টিং কান্ট্রি হিসেবে কিন্তু ইন্ডিয়া এই যে 73rd অ্যামেন্ডমেন্টে মেয়েদের 2/3 রিপ্রেজেন্টেশনটাকে ইনশিওর করলো। তারপরে আমি যে আইনটার কথা বলছিলাম 2005-এর যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, অল পারভিডিং অ্যাক্ট, এটা একটা ছাতার নিচে মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেন্ট করার জন্য, মানে মেয়েটা ভিকটিম হবে সে যাতে মানে শ্বশুরবাড়িতে থাকার আইনি অধিকার পায়, তার জন্য কিন্তু এই আইনে প্রভিশন রয়েছে। এবং অনেক কথাই বলা হয়েছিল যে 2 মাসের মধ্যে এই সেটেলমেন্ট করতে হবে, মানে এমন নয় যে বছরের পর বছর আর মানে কেস চলতেই থাকলো, ওদের মানে কোনো সুরাহা হলো না। এই ডোমেস্টিক ল এটা, এবং এটাতে ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্ত হবে, এবং এই সময় যদি সে মেয়েটা নির্যাতিত হয়, টর্চার্ড হয়, তার হসপিটালের মানে মেডিকেল চিকিৎসার জন্য এবং তার মাসোহারা বা তাকে মেনটেনেন্সের জন্য এই সমস্ত কিছুই কিন্তু প্রভিশন রয়েছে। এটা একটা মানে বড় আইন হয়েছিল আমাদের 2005-এ। তবে ইমপ্লিমেন্টেশন লেভেলে আমরা অনেক সময় দেখেছি এটার অনেকগুলি উইকনেস রয়েছে। যারা ইমপ্লিমেন্ট করবে তাদের ওদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট লেভেলে, বা আমাদের এখানে বেশিরভাগ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি তারা মানে সেই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যারা যতটা সময় দেওয়া দরকার, এবং ফ্যামিলি কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট, এই সমস্ত আইডিয়াগুলি তখন এসেছিল,
কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে এটা আদৌ স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। অথচ এই আইনটা যদি মানে সমান স্পিডে ফাস্ট ট্র্যাক কোর্ট এগুলির মাধ্যমে যদি চালু হতো, এটা মেয়েদের জন্য খুব বেনিফিটেড ছিল, কিন্তু বেনিফিট হতে পারতো। কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আমি বারবার কেন বলছি, কারণ আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে যাচ্ছে, একদম অন দ্য হাই রাইস। এটার আরেকটা বড় কারণ হচ্ছে কনভিকশন রেট একদম কম। অল ইন্ডিয়া লেভেলে 28 to 29%, বিভিন্ন স্টেটে যেমন ওয়েস্ট বেঙ্গল 5%ও না কনভিকশন রেট। প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে কিন্তু কনভিকশন রেট নেই। পক্ষান্তরে আমরা নাগাল্যান্ডকে একটা ইয়েতে, নাগাল্যান্ড স্টেট ত্রিপুরা, হ্যাঁ কনভিকশন রেট অনেক বেশি, যার ফলে ক্রাইমের ইনস্ট্রুমেন্টটা সেখানে লোই আছে। আবার ওইখানে যেমন ধরো আমি 73rd অ্যামেন্ডমেন্ট এতক্ষণ আলোচনা করলাম, ওইখানে যেহেতু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওখানে আবার মেয়েদের রিপ্রেজেন্টেশনটা নেই। মানে এখন মাত্র ওরা ভিলেজ কমিটির ইলেকশনের মাধ্যমে মেয়েদের রিপ্রেজেন্টেশন চালু করছে। তো এখানে অনেক কিছুই মানে দরকার। যেমন চাইল্ড ম্যারেজের দিক থেকে ইন্ডিয়া একদম প্রথম কান্ট্রি মনে হচ্ছে, আমার যতটুক জানা, চাইল্ড ম্যারেজ মানে এক দ্য টপ লেভেল। তো এই চাইল্ড ম্যারেজটা তো মানে মেয়েদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা বিশাল ব্যারিয়ার, এবং না হচ্ছে এম্পাওয়ারমেন্ট আর টর্চার্ড হচ্ছে, ও নিজে কিছুই করতে পারছে না, ট্রাফিকিং হচ্ছে। চাইল্ড ম্যারেজ আমাদের একটা বড় সমস্যা। তবে এইখানে আমি জাস্ট একটু অপশুট জিনিসটা, সেটা হচ্ছে যে এরকম জিনিসও আসছে দেখছি, যে এই যে মেয়েদের প্রোটেক্ট করার জন্য যে লগুলো তৈরি হয়েছিল উইথ গুড ফেথ, কিন্তু দেখা যাচ্ছে অনেক কেসে এটা মিস ইউজও হয়েছে, প্রচুর কেসে মিস ইউজও হয়েছে। তো সেটাই ওই ইমপ্লিমেন্টেশন ফল্ট আছে। আর তাছাড়া 498 এ বেশি মিস ইউজ হয়েছে, প্রচন্ড এই কারণে 498 কে কিন্তু এখন মডিফাই করা হয়েছে। এবং পক্সোকেও শুনছি খুব নাকি ওয়েপনাইজ করা হচ্ছে। হ্যাঁ, ওইটা এই কারণেই মানে যেমন বলা হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, আবার বলা হয় যদি জাস্টিস তাড়াহুড়া করে দেওয়া হয় সেটাও জাস্টিস ডিনাইড। তো রিসেন্টলি আমি মানে দেখলাম সেকশন 375, যে মুভিটা দেখেছো কি? ওইটাতে না আমি দেখিনি। হ্যাঁ, ওইটাতে তো এই থিমটাই ছিল যে একটা মেয়েকে এরকম ওর অন দ্য বেসিস অফ হার কনসেন্ট ওরা একসাথে কনজুগাল লাইফ লিড করেছিল, কিন্তু মেয়েটাকে যখন হ্যারাস করা হলো, ওর ডিগনিটি যখন ভায়োলেটেড হলো, রিভেঞ্জ নিল কি ওই রেপকে সাজিয়ে আর কি। তো তখন এটা মানে লাস্টে মুভিটাতে এটাই দেখালো যে যে ওর সাথে সম্পর্ক করেছিল অন দ্য বেসিস অফ কনসেন্ট, ওর পানিশমেন্ট হলো মানে ইমপ্রিজনমেন্ট হয়ে গেল। কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে এটা রেপ ছিল না অন দ্য বেসিস অফ, কিন্তু মেয়েটা যেহেতু নিজে কমপ্লেন করেছে, এটা একটা আইনে আছে, মেয়েদের যে স্বীকারোক্তি বা জবানবন্দি ওইটাই নাকি আইন। তো এইসব ক্ষেত্রে মিসইউজের সম্ভাবনা থাকে। বিশেষ করে বেশি মিসইউজ ছিল 498-এ। 498-এ কোনো মহিলা বিয়ের 7 বছরের মধ্যে কোনো মহিলা যদি কমপ্লেন করলে দেন স্বামী এবং তার পরিবার পরিজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। কিন্তু এটা এখন এখানে এটাকে একটু বলা হয়েছে যে প্রিলিমিনারি রিভিউ করতে হবে। পুলিশ প্রিলিমিনারি সার্ভে করে যদি মানে কনফিডেন্স আনে যে ঠিক ঘটনা হয়েছিল, প্রিলিমিনারি সার্ভে করে তখন, এখন মিসইউজটা ওইটা কমানোর জন্যই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। রাইট, আমরা মোটামুটি লাস্ট স্টেজে চলে এসেছি। লাস্ট একটা প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে যে ইয়াং ইন্ডিয়ানস, ইয়াং মানে একদম এই জেনারেশন জেড যারা, এদের মধ্যে চরম অ্যাপ্যাথি মানে পলিটিক্সে আসা, এবং এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, আমরা যেহেতু অন্য দেশে ইমিগ্রেন্ট, আমরাও কিন্তু ইমিগ্রেন্ট হয়ে লোকাল পলিটিক্স বা ন্যাশনাল পলিটিক্স এই আমাদের নতুন দেশে খুব যে মাথা ঘামাই তা নয়। তো আমাদেরও একটা সেই হিসাবে অ্যাপ্যাথি তৈরি বা আছে, এবং দেশের নতুন জেনারেশন ক্রমশ সেইটা যাচ্ছে। এইটা নিয়ে মানে কি হিসাবটা? এটা আমাদের মানে গণতন্ত্রের পক্ষে কিন্তু এটা দুর্ভাগ্যজনক। ইয়াং জেনারেশন, ইয়াং যারা মাইন্ড আছে, ওরা অ্যাক্টিভ পলিটিক্সের থেকে পিছিয়ে থাকছে। এটা আমি
আমার ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতাম। যেমন আমার ক্লাসে 100 জনের মতো স্টুডেন্ট ছিল। মানে আমি বলতাম যে আগামী দিনে তোমরা কি হতে চাও, অ্যাক্টিভ পলিটিক্সে আসতে চাও কি না। এই 4 থেকে 5 জন পলিটিক্যাল পার্টি করার আগ্রহ, বাকি 95ই মানে ইনডিফারেন্ট বা আদৌ ইন্টারেস্টেড না, আদৌ আসতে চায় না। কেন? এটার উত্তরে ওরা যেটা বলতো সেটা আমি শেয়ার করছি। ওরা ওই মাসল পলিটিক্স, মানে মাসল পাওয়ার, এটার থেকে দূরে সাথে আর করাপশান, এই দুইটা ইস্যুতে ওরা পলিটিক্স থেকে পিছিয়ে থাকতে চায়। কিন্তু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে খুবই মানে হতাশাজনক। এই কারণে কিন্তু রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এই বছরই 25-এ, যে মানে লার্জ স্কেলে 3 লক্ষ প্রত্যেক বছর 3 লক্ষ, এটা একটা মানে অ্যানাউন্স করেছে আর কি, ডিক্লারেশন প্রেজেন্ট গভর্নমেন্ট। 3 লক্ষ ইয়াং মেনকে অ্যাক্টিভ পলিটিক্সে ট্রেনিং দেওয়া হবে, 3 লক্ষ ইয়াং পলিটিক্সে। এবং আমরা গণতান্ত্রিক তত্ত্বের পটভূমিতে যে কথাটা সবসময় বলি যে সদা জাগ্রত জনমতি হচ্ছে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। মানে পাবলিক ওপিনিয়ন ছাড়া কিছুই হবে না, পাবলিক ওপিনিয়নে অনেক কিছু হবে, পাবলিক ওপিনিয়ন ছাড়া কিছুই ফলবতী হয় না। আর গণতন্ত্রে যদি ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি হচ্ছে সদা জাগ্রত জনমত, অলওয়েজ জনগণ কনসাস থাকবে। গণজন যদি কনসাস না হয় তাহলে, যেমন করাপশানের ইন্ডেক্সে আমাদের দিন দিন আমাদের করাপশান ইন্ডেক্সটা এত বেড়ে যাচ্ছে, এটাকে দূর করার জন্য কিন্তু সেই 2005-এর বিখ্যাত, যেটাকে আমরা বলি যে সিটিজেন ফ্রেন্ডলি অ্যাক্ট, যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে হয়েছিল, রাইট টু ইনফরমেশান। তো রাইট টু ইনফরমেশান কে করবে? যদি আমি দেখি যে আমি কনসাস, আমার এখানে আমার সোসাইটিতে করাপশান, আমার ইয়েতে গভর্নমেন্ট লেভেলে এই জায়গায় করাপশান হচ্ছে, রাইট টু ইনফরমেশান মানে শুধুমাত্র ওই একটা ফরম্যাট নিয়ে জানতে চাওয়া, এটা জাস্ট ডিফাইন করে যে হাউ মাচ কনসাস আই অ্যাম অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। এটার খুবই মানে প্রয়োজনীয়তা আজকাল আমরা ফিল করি যে আমরা প্যাসিভ অনলুকার্স হয়ে রয়েছি। অ্যাক্টিভলি যদি আমরা সিটিজেন্স ফোরাম কাজ না করি তাহলে কিন্তু গণতন্ত্র রক্ষা করা, এই যে উই ডু হিয়ার বাই অ্যাডপ্ট অ্যানাক্ট আওয়ারসেলস টু আওয়ার কনস্টিটিউশন, এই কথাগুলি সব কথার কথা থেকে যাচ্ছে। সংবিধানের উৎস হিসেবে জনগণ থাকবে, কারণ আমরা কিন্তু খুব গর্ব করেই বলি যে ইন্ডিয়া হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি। আগে আমরা বলতাম যে এনশিয়েন্ট গ্রিক সোসাইটিতে যে ছোট ছোট নগর রাষ্ট্রগুলি ছিল সেখানে জনগণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো। তো এখন তো ইন্ডিয়ার মতো বিরাট এই দেশে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ থাকা সম্ভব না। ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠাই, কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ পাঠানোর সময় আমাদের যে এখানে এডুকেশন একটা বড় শর্ত, যে শিক্ষিত জনগণ, তার সচেতন জনগণই কিন্তু কারেক্ট রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারে। তো সব কিছু নির্ভর করছে যে আমরা জনগণ কতটুকু সজাগ। আমাদের শুধুমাত্র অধিকার নিয়ে না, যে 11টা কর্তব্যের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন এই যে একদম লাস্ট যেটা কর্তব্য, সেটা যোগ হয়েছে যে বৃদ্ধ পিতামাতা এবং মানে একজন পিতামাতার মৌলিক কর্তব্য হচ্ছে তার 14 বছরের নিচে সন্তানকে শিক্ষা দেওয়া। এটা আমাদের কর্তব্যের মধ্যে যোগ হয়েছে। তো বৃদ্ধ পিতামাতার পোষণ, এগুলিও কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে আছে। তারপরে যে কোনো সময় রাষ্ট্রের প্রয়োজনে আমাদের সেনাবাহিনীতে যোগদান বা রাষ্ট্রীয় সেবায় নিয়োগ, এগুলিও আমাদের মৌলিক কর্তব্য। কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের যে স্বাধীনতার অধিকার, তার মতামত প্রকাশের অধিকার, তারপরে ফান্ডামেন্টাল রাইটস বিপন্ন হলে কোর্টে যাওয়ার অধিকার, সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই সবগুলি নিয়ে আমরা সচেতন।
কিন্তু আমাদের যে পাশাপাশি যে 11টা মৌলিক কর্তব্য, এগুলি সম্পর্কে আমরা উদাসীন। আমরা পাবলিক প্রপার্টি মেনটেন করার জন্য আমাদের কোনো রোল আমরা নিই না। এইগুলিকে কিন্তু আমাদের যে আজ এই বছর সংবিধান ডে উদযাপিত হচ্ছে, এটার মূল কথা হচ্ছে, মূল বক্তব্যই হচ্ছে সংবিধানের সাথে যাতে আমরা পরিচিত হই। কারণ আমাদের সংবিধানে সব রয়েছে। আমাদের সংবিধান আমাদের গর্ব, এটা আমরা জোর গলায় বলতে পারি। দারুণ। তো এবং মানে আমি অনেক কিছু জানলাম আজকে, এবং যদি কেউ সংবিধান আরো ডিটেলে জানতে চান, ডেফিনেটলি ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন রয়েছে এবং জানাও উচিত সবাই। মানে এখন আমাদের প্রায় 448টার উপর আর্টিকেল রয়েছে, যেটা অরিজিনাল সংবিধানে 395টা ছিল, 22টা ভাগ ছিল, 8টা শিডিউল ছিল। এখন তো শিডিউল 12টা, আর তারপরে ভাগ 25টা এবং 450 মতো আর্টিকেল। আমরা অ্যাটলিস্ট আমাদের যে সমস্ত অধিকার এবং কর্তব্য, তারপরে গণপরিষদ, মানে ঐতিহাসিক ভূমিকা নিয়েছিল গণপরিষদ, যে এই ভারতবর্ষের সংবিধান রচনার জন্য আমাদের যারা সংবিধান প্রণেতারা সারা পৃথিবীর সংবিধান তন্ন তন্ন করে হীরা মুক্তা মাণিক্য নিয়ে আমাদের সংবিধানে মালাটা গেঁথেছেন। সেই দারুণ দারুণ। So on that, as you know, if you want to live your life in your own terms, this is the right place. This is URL podcast. এই বলে আমরা আজকে শেষ করছি। থ্যাংক ইউ দিদি তোমার টাইমের জন্য, এবং আজকে আমরা অনেক কিছু শিখলাম এবং আমাদের অডিয়েন্সও অনেক কিছু জানতে পারলাম।